গুড আফটারনুন। আমাদের ক্লাস শুরু হচ্ছে। আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে ডিসলোকেশন। ঠিক আছে, আমরা ডিসলোকেশন শুরু করব। আমাদের হ্যান্ড আউট টু তোমাদের হ্যান্ড আউটগুলো আমি দিয়ে দেওয়া শুরু করবো। এই উইকেন্ডের মধ্যে হ্যান্ড আউট ডিস্ট্রিবিউট করবো। তাহলে তোমাদের তোমার সিয়ার, তুমি কি হার্ড কপি কালেক্ট করতে চাও নাকি সফট কপি? আপাতত সফট কপি দিয়ে দিই নাকি? স্যার আপাতত সফট কপি দেন, পরে হার্ড কপি পরে লাগলে বললো, আমি একটা প্রিন্ট আউট দিয়ে দেবো যদি যারা পারো। কিন্তু যদি দুইজন মনে করো ঢাকায়, দুইজন চারজনের জন্য মনে করো আমি দেবো না। দিলে যদি সবাই নিতে পারো তাহলে দেবো, না হলে কারণ সবাইকে আমরা একরকম রাখতে হবে। ঠিক আছে? জি স্যার, ওটার ব্যবস্থা করতে পারলে আপনাকে বলবো না। হ্যাঁ, সবাই নিতে পারে এরকম ব্যবস্থা করতে পারো তাহলে আমি হার্ড কপি দেবো। আদারওয়াইজ তো ইউ হ্যাভ টু কিপ সফট কপি। ওকে? কারণ মনে করো না হলে হয়তো ঢাকায় বা ঢাকার আশেপাশে যারা আছে তারা হয়তো এসে কালেক্ট করতে পারবে, কিন্তু যারা অনেক দূরে আছে তারা পারবে না। সো সেটা ফেয়ার হবে না এবং সেটা আমি দেবো না আর কি। মানে তোমরা চাইলে নিজেরা প্রিন্ট করে নিতে পারো হার্ড কপি, আমি যেটা সফট কপি দেবো এটা আপ টু ইউ। কিন্তু আমার কাছ থেকে নিতে হলে সবার জন্য নিতে হবে। আমি যদি কুরিয়ার করতে পারো, এমন হতে পারে অনেকে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিতে পারি, ঠিক না? কুরিয়ার করতে না স্যার, ওটাই স্যার সবাইকে স্যার জিজ্ঞেস করবো, মানে কুরিয়ার করে যদি দেই তাহলে আর কি সবাই মানে নিবে কিনা, যারা যারা ওটা লিস্ট করে পরে আপনার সাথে তখন কন্ট্যাক্ট করবো না। মানে এখন যদি স্যার কেউ যদি স্যার আমি তো বললাম, এখন যদি স্যার কেউ না নিতে চায় মানে সফট কপি পরে, ওই ক্ষেত্রে তো স্যার তারা করে নিতে পারে। সেই মানে যদি আমি দেখি যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আছে যারা আর কি স্যার কুরিয়ার করে নিবে, তখন আপনার সাথে আমি কন্ট্যাক্ট করবো না। ঠিক আছে, তাহলে আমরা তাহলে শুরু করতে পারছি। তোমরা কোনটা দেখতে পাচ্ছ? আমার স্লাইড দেখতে পাচ্ছ নাকি তোমাদের চেহারা দেখতে পাচ্ছ, নাম দেখতে পাচ্ছ? স্যার আপনার স্লাইড। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কারণ আমি যে সলভ করছি তো সলভ করে আমি ভাবলাম যে আবার চেঞ্জ হয়ে গেল কিনা। আমরা ডিসলোকেশন শুরু করব। ডিসলোকেশন কি? can anyone tell me what is dislocation? What is dislocation? স্যার মনে করেন যে অনেকগুলো প্লেন, মানে অনেকগুলো অ্যাটম একসাথে আছে, যদি মাঝখানে কোনো একটা অ্যাটম যদি না, অ্যাটম মানে অ্যাটমের একটা লাইন যদি না থাকে অথবা যদি এক্সট্রা থাকে, এটাকে ডিসলোকেশন বলে। মানে ডিসলোকেশন মানে লোকেশনটা ঠিক মতো নাই, ঠিক না? যে জায়গাতে তার থাকার কথা ছিল হি ইজ নট দেয়ার। সো সেটা হচ্ছে আমাদের উই ক্যান সে দ্যাট ইজ ডিসলোকেশন। তাহলে আমাদের টার্গেট কি? আফটার এই স্লাইড শেষ করতে উইল টেক 3 or 4 weeks. It's nearly 300 or 400 slides, so it will take a long time. Dislocation which will take a really long time. So I think until midterm or just even after 1 week after midterm, we will study dislocations. I will try to minimize the syllabus on dislocation so that we can focus more on strengthening mechanism. Let's see how far I can go. So at the end of this presentation or end of this lecture or end of this handout, end of this chapter, we'll try to understand why metals have greater number of dislocations, why metals have more dislocations. And we can try to relate dislocation motions with the strength of material. So what's the, because it's a defect, dislocation is a defect. So what's its relation with the strength of material? So we'll try to understand that part. And also we'll try to gain an understanding on how temperature can affect our strength and other material property. We're not bothered about other material properties. So our main concern is strength. How temperature can affect strength. How temperature affects. It affects through dislocation. So everything is related to dislocation and diffusion. So we know diffusion, and now we are trying to learn in this course. And obviously, because this is our first course on dislocation, so there will be issues. Sometimes, I may not be clear enough. So I will encourage you to take a look at online videos from foreign universities. They have some very good lectures on dislocation. So you can have a look on those, so just to make yourself clear, because maybe sometimes it may not be clear to you, even sometimes some portions may not be even clear to me. So if you just take a look at the online videos, because they have more visualization tools with them, they're quite lucky to have those visualization tools, so they can use it. So it will be easier for them to explain. So if you don't understand, I will try to explain to you more, and if I fail, just have a look around online videos, you'll get more good understanding. Even if you have some issues, then you can always I'm always available Wednesday 2 to 4, 2:30 to 4:30.
So you just give me a, if you can email me, so I will try to be with you online so that I can explain to you. This is my extra office hour for students. So আমরা এখানে কি অ্যাড্রেস করার চেষ্টা করব, we'll try to understand why metals have a high large number of dislocations, and is strength and dislocations, are they really related? Dislocations and strength, are they really related? We already know that if dislocations move, we get more ductility, you get more deformation. That if you have more deformation, that means your strength is a bit low. So we'll try to understand, are they really related, and why heating can affect this strength of the material, like yield strength. We will not talk about tensile strength or any other properties. If we talk about strength, it also means that we are talking about hardness as well. So we are not worried about other properties. It's mainly mechanical properties, strength or hardness. তাহলে we just come back to metals. আমরা যদি metals এ যাই, metals আসলে metals আমাদের কি থাকে, sea of clouds, মানে ইলেকট্রনিক ক্লাউড থাকে, তাই না? এবং আমরা we know that they are non-directional bonding. We have some directional bonding, and also we have some non-directional bonding, right? So metals electron cloud, যেটা ইলেকট্রন সি যেটা থাকছে, সি অফ ইলেকট্রন, আমরা ক্যালিস্টার থেকে আমরা ছোটবেলা থেকে পড়ে ছোটবেলা মানে 1 থেকে আমরা পড়ে আসছি, সি অফ ইলেকট্রনস আমরা যদি থাকে সেটা হচ্ছে মেটালসে থাকে। তো এবং these are non-directional bonding, so they are not specifically bound to any directional property. So that's why they are non-directional. And so because they are non-directional, already someone told me, কে বললে আমাকে রোল 10 না 11 দিন কি জানি বললে না, ওই যে কতগুলো এক্সট্রা অ্যাটম, কে বলেছো? রোল 6 বলছিল স্যার। ওকে 6, হ্যাঁ। তো অ্যাটমগুলো যদি কোনো নন ডিরেকশনাল থাকে, তাহলে আমাদের এইটার ভিতর দিয়ে আমাদের অ্যাটমগুলো আমরা একটু মুভ করাতে পারবো, অ্যাটমগুলোকে আমরা মুভ করাতে পারবো যদি নন ডিরেকশনাল থাকে। সো কোথা থেকে মুভ করবে? Close packed direction. They will move through the close packed directions, not through any other planes. Only the planes which are closely packed directions. They will move only that plane and that direction. Why? We'll see. And এখন যদি আমরা যদি ceramics এর কথা চিন্তা করি, they have covalent bonds. In covalent bonds, they are directional bonds. So it's not easy for them to move through it. It's not easy for them to move through it. Also, same thing happen with the ionic materials like the sodium chloride. If you have motion is dislocation motion, this inversely is dislocation, edge dislocation. So it's difficult for them to move. Why is difficult? Because there is an electronic balance. So if you want to move an atom through it, you have to think about the balance you are disturbing. So you have to make a dislocation which will contain some of the same numbers of positive and negative ions. They will have this, and then by replacing these, then they can move, which you can do, but it will be difficult. You will need more energy. So if you need more energy to atom movements, that means the strength will be higher. So it's difficult for the ionic materials. So strength, not only strength will be higher, but it will be like the percentage of elongation will be low. So for covalent or ionic bonded materials like the ceramics, so it's difficult for them to move. So that's why they have low ductility. It's a vague relation, but we can say it's a quite vague relation, the one I'm saying. But we can say that this is one reason they have lower ductility, and metals have higher ductility. Well, we're not talking about polymers here. তাহলে মেটালস আসলে আমাদের কি হচ্ছে? আমরা জানি কি, এই যে প্লাস্টিক deformation, there are some deformation is from calcium. There are some deformation. We can define deformation in 2 ways. One is elastic, another one is plastic. Plastic deformation, we can say it permanent deformation or permanent set. In some old books, if you have a look, you can see it says permanent set. Sometimes it says permanent deformation. And nowadays we call it plastic deformation and elastic deformation. So elastic deformation কি হয়? আমরা যদি একটা stress, if you draw a stress strain curve here, sorry. If you draw a stress strain curve here, তাহলে আমাদের প্লাস্টিক ডিফর্মেশন কোনটুকু, আমি কয়েকটা পয়েন্ট এখানে আইডেন্টিফাই করে দিচ্ছি। আমি এখানে, so take a look, there are 4 points. This is 0,
This is our strain. This is our stress. So who is going to say? Roll 37. Mia Abdullah Shariar. Please unmute yourself. Yes, sir. So there are some regions OA, AB, BC, CD. So in these regions, which regions belongs to represent our elastic deformation? So from the elastic deformation answer. From B to D. From B to, sorry, আমি কি প্লাস্টিক বলেছি না ইলাস্টিক বলেছি? Sir, plastic. Sorry, elastic. Sorry, elastic দিয়ে আসি আগে। Elastic হচ্ছে A পর্যন্ত। A to B হচ্ছে elastic. Okay, thank you very much. Roll 12, Muhtasim. Sir, O to A is elastic because here the relationship is proportional. From A to onward, the relationship is not proportional and elastic deformation has started. Okay, thank you very much. Muntaka, roll 29. Do you agree with 37 or 12? Sir, roll 12. জোরে বলো। Sir, I agree with roll 12. Roll 12 এর সাথে একমত হচ্ছে যে, so from O to A, because this is our straight line, this is a proportional, so straight line follow করছে, so this portion will follow our Hooke's law, right? Yes, sir. Hooke's law, আমরা জানি Hooke's law আমাদের পড়বে, এইটুকু follow করবে, so up to this point, this is our proportional limit. So from here, we'll get our yield point. Yield point represents yield stress, right? So Yes, this sir. is our yield stress. We say yield stress only when we are just generically saying. So if you're talking about in particular material, let's say we're talking about steel, then we'll say the term yield strength. Okay. So when we are talking in general, we'll say yield stress, tensile stress. But if you're just referring to a particular material like steel, aluminum, magnesium, or plastics or any other material, then we'll use the term tensile strength, yield strength. Okay. So now here, this is our yield point is here. So if our yield point is here, that means this portion belongs to elastic deformation. That means it will come back. If you load up to here and if you release the load, it will come back to the original shape. So it will not contain, or it will not reshape itself to a new shape, or elongated or compressed in tensile or in compressed loading condition. তাহলে আমরা যখন এখান থেকে যখন আমরা মুভ করব, এখান থেকে আমাদের শুরু হবে। এখন আমরা একটা কথা জিজ্ঞাসা করি, we also know about the term 0.2% offset yield stress, yield point, we know it. 0.2% offset yield point, 0.2% yield stress. জি স্যার। ওরে বাবা রে বাবা, এত enthusiastically বসে আছে সাজ্জাদুর রহমান, প্লিজ। কখন আমরা 0.2% yield point নেব, আর কখন আমরা হচ্ছে যে এই ডাইরেক্ট আমরা yield stressটা ব্যবহার করব? কখন আমরা অফসেট করি, কখন করি না, কেন করি? স্যার বলতে পারছি না স্যার, আমি বলতে পারছো না? স্যার বিষয়টা জানেন। জোরে চিৎকার দিয়েছিল, বলো। আমরা কখন yield point ব্যবহার করি বা yield stress কখন ব্যবহার করি, আর কখন আমরা অফসেটে যাই? স্যার অফসেটে যাই যখন আমাদের কোনো প্রিসাইজ পয়েন্ট পাই না, ওই মানে উপরে অফসেটে যখন যায় সেটাকে আমরা বলি প্রুফ স্ট্রেস, তাই না? 0.2% প্রুফ লোড, 0.2% প্রুফ স্ট্রেস। So like if you're in a stress strain curve, if you cannot identify the point, the short point where the straight line deviates into a curved line, so if you can identify it, that's your real point. If you cannot identify it, what you can do, this is stress, 0.2% means 0.002. 0.002 is strain value. 0.002 strain value will take 0.002. So this is 0. Let's say this is our 0.0. This is strain 1. So we'll take 0.002. Probably let's say here is our 0.002. Then we'll draw a straight line. We'll draw a straight line. And the straight line, it should cut somewhere at the curve. And this intersecting point is our proof stress. Because we have taken the offset by 0.002, we call it 0.2% offset proof stress. Proof
stress. Okay, sorry, my handwriting was really not good. So this is that's why we use proof load if we cannot properly see it. For steel we can see it, if you remember from your 222 sessional course, metal testing. From steel we can see the yield point, very sharp yield point, but if you do some non-ferrous alloys like aluminum or magnesium, sometimes you cannot see the yield stress as a short point, yield point. So that's why then we have to take the yield. We have to take the offset values. Also in stainless steel we cannot have some sharp points, then we can see it. And in steel we have upper yield point, lower yield point, but in some other alloys we cannot see it. We can see upper yield and lower yield for a special phenomena in plain carbon steel. We'll discuss about this yielding strengthening mechanism. So আমরা তাহলে কি পেলাম, মেটালসে আমাদের ইলাস্টিক ডিফর্মেশন হবে এই O to A, এই A থেকে D পর্যন্ত হচ্ছে আমাদের প্লাস্টিক ডিফর্মেশন। এর মাঝে হচ্ছে এই A থেকে B হয়ে C পর্যন্ত, C হচ্ছে this is our UTS up to UTS, the point we are referring here, this is our uniform elongation. Up to that point we will have our deformation as an uniform deformation. Okay, at point C, when the material reaches its ultimate tensile strength, then there will be some concentrated localized straining, localized deformation, that some part of that material will deform more compared to the other parts. So তখন হচ্ছে আমাদের localized deformation শুরু হবে, and then we'll go to our ultimate fracture. Fracture is not important at all, so we don't need to remember it, but we can just point it out that this is our fracture. So our main important point is our yield load, then our yield tensile stress, UTS. যদি আমাদের ডিসলোকেশন মুভ না করে, then we cannot have plastic deformation. If we don't have plastic deformation, that means the material is ductile or brittle. শুভেন্দু Yes sir. যদি আমরা ডিসলোকেশন মুভ না করে তাহলে বললাম প্লাস্টিক ডিফর্মেশন হবে না। In that case the material is ductile or brittle? Plastic deformation no sir. Sir, ductile. No. Brittle. এটা কিভাবে সম্ভব তুমি বলো কিরণময়? Yes sir. বলো অ্যানসার কি হবে? যদি ডিসলোকেশন মুভ না করে there will be no plastic deformation. So if there is no plastic deformation, the material is ductile or brittle? Sir, it should be brittle. Must be brittle. Yes sir. কারণ কি আমার যদি ডিফর্মেশন না হয়, আমরা কি স্ট্রেস স্ট্রেন কার্ভ আমরা জানি না? Yes sir. স্ট্রেস স্ট্রেন কার্ভ আমাদের কি বলে? আমি এখন কি স্ট্রেস স্ট্রেন কার্ভ আঁকবো? কোথায় আঁকবো? দেখি তো এটা ডিলিট করা যায় নাকি। আচ্ছা হ্যাঁ, আমরা স্ট্রেস স্ট্রেন কার্ভ যদি তোমাদের আঁকতে হয় কেমনে হবে বলো? আমি মনে হয় তোমাদের ক্লাসে কয়দিন আগে স্ট্রেস স্ট্রেন কার্ভ আসছিলাম, এটা কি ব্যাপার? সরি, আমি এটা একটা কার্ভ ড্র করলাম, which one is ductile, which one is brittle, curve A, curve B, এটা বলে দাও, এটা না। which one is ductile, which one is brittle? শুভেন্দু বলো। স্যার curve A হচ্ছে স্যার brittle. Okay, and B? স্যার ductile. Why? স্যার কার্ভ এ তে যেটা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি ইলাস্টিক লিমিটটা ক্রস করে ফেলতেছে, মানে খুব তাড়াতাড়ি প্লাস্টিক ডিফর্মেশনটা হচ্ছে। উল্টা কথা বলতেছো কেন? স্যার মানে খুব তাড়াতাড়ি মানে ইয়েল্ড পয়েন্টটা চলে আসতেছে মানে খুব তাড়াতাড়ি এতে। ইউটিএসটা স্যার কম। আমাদেরকে এখন কিন্তু স্ট্রেস স্ট্রেন কার্ভ করার বয়স আমরা পার হয়ে আসছি, তাই না? আমরা অনেক আগে কিন্তু আমরা এই বয়স পার হয়ে আসছি। কে এক্সপ্লেইন করবে আমাকে এই কার্ভ দুইটা? স্যার ফার্স্টে না, সিআর পাস তোমাদের কাছে কথা শুনতে চাই।
রোল 37 ও বাদ, যারা কথা বলেছে তারা বাদ। স্যার কে বলবা বলো? স্যার রোল 24। হ্যাঁ প্লিজ। স্যার এ কার্ভটা হচ্ছে ব্রিটল আর বিটা হচ্ছে ডাকটাইল। এতে হচ্ছে আমরা ইল্ড পয়েন্ট পার হওয়ার সাথে সাথে আমি ফ্র্যাকচারটা হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, তার মানে আসলে কোনো খুব প্লাস্টিক র্যাপিডলি ডিফর্মেশন ইউটিএস হচ্ছে না। রিচ করছি, তুমি যেটা বলছো সেটা মানে জি হচ্ছে স্যার। খুব র্যাপিডলি ইউটিএস রিচ করছি, তাই না? জি স্যার। হ্যাঁ ওকে, তারপর আর বিতে হচ্ছে আমাদের ইউটিএস আসতে অনেক টাইম লাগতেছে, মানে ইলাস্টিক ডিফর্মেশনের পরে অনেক দূর হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন গেছে, নেক তৈরি হয়, এরপরে হচ্ছে আমরা ফ্র্যাকচার পাই। এই কারণে এই কার্ভটা হচ্ছে অনেক মানে প্রশস্ত হয়েছে আর কি। আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে ওই যে ইল পয়েন্ট থেকে ইউটিএস পর্যন্ত পৌঁছানো পর্যন্ত অংশটুকু হচ্ছে দিস রিজনস ইজ আওয়ার ইউনিফর্ম ইলংগেশন, রাইট? ইউনিফর্ম ইলংগেশন কি আমরা এগুলো পরে আবার জানবো, আবার দেখাবো না। আপাতত শুধু এটুকু জেনে রেখে এটুকু হচ্ছে আমাদের ইউনিফর্ম ইলংগেশন। তাহলে আমাদের পুরো ম্যাটেরিয়ালটা একভাবে ডিফর্মেশন হবে। It will deform all throughout the cross section. It will deform in the same rate. I mean, there will be no necking or anything, no concentrated localized straining, nothing. No necking will happen. It will be an uniform elongation. So, এখানে কি হচ্ছে? If you take a look here, UTS rapidly পৌঁছবে বা ই হবে সেটা আমাদের এই মুহূর্তে মেইন কনসার্ন না। হ্যাঁ, এটা তুমি বলতে পারো এটা স্টিপার, কার্ভ ইজ স্টিপার, দ্যাটস হোয়াই it will come to yield point quite quickly. But the main issue is up from yield stress, UTS is the amount of strain is very limited. Okay, but here let's say this is our yield point. I'm to color change করে নিই। For ductile জন্য let's say for ductile জন্য let's say this is our for ductile this is let's say this from this point এখান থেকে this is our yield stress, let's say, just consider, and this is our UTS. So up to this point, up to this region, we will have our uniform elongation. So we can see that the amount of strain is really high. So যতটুকু আমরা স্ট্রেন করব, that means ততটুকু হচ্ছে আমাদের, যতটুকু স্ট্রেন করব ততটুকু প্লাস্টিক ডিফর্মেশন। এর পরেও হবে, we'll have plastic deformation after this point as well, but we're just talking about up to UTS. So we'll have plastic deformation. So if we can move our dislocation, we'll have our plastic deformation. If we cannot move our dislocations, we cannot have our plastic deformation. So if we cannot have plastic deformation, that means our region, this one will squeezed, this area will be squeezed, and it will come like this, it will become like this, like the brittle material. So the material will become more brittle. It will have less elongation, less ductility. That means it's becoming a brittle if we cannot move its dislocation. স্যার এটাকে কি ব্রিটল বলা যাবে তখন? মানে ব্রিটল হইতে হইলে তো, মানে ব্রিটল বলতে চাচ্ছি না সেই জন্যই যে তখন তো স্যার যদি ডিসলোকেশন না থাকে তাহলে তো এটাকে ডিফর্ম করতে পারাও তো মানে অনেক কঠিন, মানে এটার স্ট্রেংথ তো অনেক বেড়ে যাওয়ার কথা। এমনি আবার বলো এটা স্ট্রেংথ বেড়ে যাওয়ার কথা না স্যার যদি ডিসলোকেশন না থাকে? তোমার তো ডিফেক্ট ফ্রি ম্যাটেরিয়াল তো তুমি তৈরি করতে পারবে না, বাট তুমি বলতে চাচ্ছ কোনো ডিসলোকেশন যদি না থাকে সেই ক্ষেত্রে সেটার কথা বলতে চাচ্ছ? জি স্যার, মানে ব্রিটল ম্যাটেরিয়াল তো আমি বললাম যে স্যার মানে ভিতরে পোর্ট থাকে এজন্য খুব ইজিলি ব্রেক ডাউন করে, কিন্তু আমি যদি কোনো ডিসলোকেশন ফ্রি একটা ম্যাটেরিয়াল বানাই তাহলে তো এটা স্ট্রেংথ তো অনেক ফ্রি ম্যাটেরিয়াল থাকো, তাহলে তো সেটাকে তোমাদের ডিফর্মিং হবে না। তার মানে কি সে ব্রিটল থাকবে, মানে সে অনেক লেট করে ইউটিএস এ পৌঁছবে, তারপরে সে ফেল, সরি অনেক ইএল স্ট্রেস আসবে অনেক লেট করে, তারপরে সে ফেল করবে, ক্র্যাকিং এর মাধ্যমে ফেল করবে, শিয়ারের মাধ্যমে ফেল করবে। কিন্তু স্যার স্ট্রেংথ তো অনেক বেড়ে গেল না? হ্যাঁ, স্ট্রেংথ বেড়ে গেল। স্ট্রেংথের সাথে ব্রিটলের সম্পর্ক কি? আমরা ছোটবেলায় পড়ে 1-1 এ পড়ছি যে ডাক্টাইল ব্রিটল, আমরা একটা বলি যে ডাক্টাইলের আমাদের স্ট্রেংথ কম থাকে, ব্রিটলের স্ট্রেস বেশি থাকে। সেটার সাথে আমরা এখন যে এক্সপ্লেনেশন পড়তেছি সেটার সাথে সেটার তো রিলেশন নাই। বুঝতে পারছি। মানে আমাদের যদি ডিসলোকেশন যদি এক হচ্ছে, আমি ডিসলোকেশন না থাকা এক জিনিস, আর ম্যাটেরিয়ালের ভিতরে ডিসলোকেশনকে মুভ না করানো আরেক জিনিস। মনে করে আমার যখন ডিফেক্ট ফ্রি আমি এটা তৈরি করলাম, হ্যাঁ, সেটার ভিতরে ডিসলোকেশন মুভ নাই,
তাহলে সেটা কি হবে, তাকে আমাকে ফেল করতে পারবো একমাত্র শিয়ার স্ট্রেসের কারণে। হ্যাঁ, শিয়ারিং এর মাধ্যমে প্লেন টু প্লেন হয়ে ফেল করবে, সেটা অনেক হাই স্ট্রেংথ সে অ্যাচিভ করবে, তার ইয়েল পয়েন্ট অনেক হাই হয়ে যাবে, একদম অলমোস্ট ব্রিটল একটা ম্যাটেরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, এটা তুমি বলতে পারছো, এটা ঠিক আছে, এটাই হবে। কিন্তু যদি আমার ম্যাটেরিয়ালের ভিতরে মনে করো ডিসলোকেশন যদি থাকে, আমার ম্যাটেরিয়ালের ভিতরে ডিসলোকেশন থাকবেই, উই ক্যান নট, আমরা ডিফেক্ট ফ্রি তৈরি করতে পারবো না ডিসলোকেশন থাকলো। যদি ডিসলোকেশন থাকে, ডিসলোকেশনটাকে আমি পিন করে রাখলাম, মুভ করতে দিলাম না, তখন কি হবে, তখন ওই ম্যাটেরিয়ালটাই আমার ব্রিটল ম্যাটেরিয়ালের মতো হয়ে গেল না। ডিসলোকেশন মুভ করতে না পারলাম মানে কি, সে ইয়েল পয়েন্ট সহজে আমার ইল পয়েন্ট আসবে না, সে ধাম ধাম করে তার ইয়েল স্ট্রেস বাড়তে থাকবে, বাড়তে মানে ইয়েল মানে স্ট্রেট লাইন যেতে থাকবে, যেতে যেতে এক সময় যে ইয়েল পয়েন্ট আসবে তার একটু পরে সে ফেল করে যাবে, শিয়ারের মাধ্যমে ব্রিটল ম্যানারে ফেল করে যাবে। আমি কি তোমাকে অ্যানসার দিতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা ভিডিও আছে, এটা সেই 1952 সালের, এটা হচ্ছে ব্র্যাগ, আমরা তো নাম জানি, স্যার ব্র্যাগ আমরা জানি, তারপরে আছে লোমারের নামও আমরা পড়বো ডিসকাশন করার সময়, তারপর নিয়ে একজন আছে তাদের নামও পড়বো, এবং ভিডিওটা করেছে ম্যাককিন নামে একজন, তিনি তিনি হচ্ছেন ক্যানাডিয়ান ম্যাকগিল বা এরকম কোন ইউনিভার্সিটিতে 50 বছরের উপরে ওখানকার উনি টিচার ছিলেন, এখনো হয়তো আছেন ওখানে। তো এটা হচ্ছে সব গ্রেটেস্ট লোকদের তৈরি করা একটা ভিডিও, তোমরা তোমাদের মতো করে দেখে নিও, 16 মিনিটের ভিডিও, আমার এখন দেখানোর কিছু নাই, মানে জাস্ট হচ্ছে বাবল দিয়ে এক্সপেরিমেন্ট করা আর কি, এটা আমাদের দেখানোর কিছু নেই, এটা আমি দেখাবো না আপাতত, তোমরা নিজেরা দেখে নিও, ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। এখন আমরা একটু আসি, তো আমরা একটু ডুইট প্রম্পটস হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি একটা সাইট আছে, সেখানে ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য বেশ কিছু রিসোর্স পাওয়া যায়। এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্লু অ্যাটম গুলো, হ্যাঁ, লাইট ব্লু বা যেটা বলো, we can see lots of atoms, and there are some red lines. So what these red lines define, what are they saying, what are these red lines? Grain boundary. Ke bolla? Sir, roll 20. Asiur Rahman. Okay. Yes, Anyone else? Sir. Anyone else? সিয়ার বাহির, সিয়ার অনেক কথা বলো, কার কাছ থেকে শুনবো? এখন পর্যন্ত কার সাথে আমার কোনো কথা হয়নি, এমন কেউ আছো একবারই কথা হয়নি আমার ক্লাসে, একবারও কথা বলনি? কে আছো? কেউই নাই? স্যার রোল 17। রোল 17, হ্যাঁ বলো ফাহিম প্লিজ। এই রেড লাইন কি? স্যার গ্রেন বাউন্ডারিজ মনে হচ্ছে আমার কাছে। ওকে, হ্যাঁ, these are grain boundaries. Okay. And we can see a vacancy here. এটা vacancy কেন? Fahim, why this is the vacancy here? Sir, atom is missing. Sir, atom is missing. Okay, atom is missing from its lattice point. Okay. And now this is an interstitial solid solution. Why is an interstitial solid solution? Sir, another atom is placed in the gap between. হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল সাইটে একটা অ্যাটম বসেছে, তাই এটাতে আমাদের ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তো এই যে এখানে এটাকে আমরা সাবস্টিটিউশন বলেছি কেন? হোয়াই ইজ এ সাবস্টিটিউশন সলিড সলিউশন? স্যার এটা রিপ্লেস করছে আর কি, আগেরটাতে তো ইন্টারস্টিশিয়াল সাইটে ছিল, এখানে রিপ্লেস করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখন আসো, এইখানে কি হয়েছে আমাদেরকে বলো তো। স্যার এখানে নতুন একটা প্লেন ক্রিয়েট হচ্ছে, জাস্ট 4টা অ্যাটম আছে, নতুন একটা 12 না কে জানি বলছিল না, ওই যে এক্সট্রা অ্যাটমস কতগুলো, কে বলছিলে? জি স্যার, রোল 6 স্যার। রোল 6, সরি আমি আবার ভুলে গেছিলাম। হ্যাঁ, এই যে দেখো, এখন যদি আমরা একটু তাকাই, এখানে আমরা কোনো এক্সট্রা আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, এখানে আমরা এইখানে খুঁজি, আমরা কোথাও কোনো এক্সট্রা লেয়ার অফ প্লেন আছে? জি স্যার, এই যে ছোট লালটা এক্সট্রা হাফ প্লেন স্যার। এই যে, তাই না? জি স্যার। এই সবাই কি দেখেছো এটা? আমরা ঠিক আছে, আমরা আমাদের কাছে অনেকের হয়তো আমরা, আমি আবার একটু বলি, হ্যাঁ, আমরা যদি এখান থেকে যাই, আরে এটা মুভ করো, মানে দাঁড়াও, আমি দিচ্ছি নামাচ্ছি নিচে, যাচ্ছে বাঁকা, কি করবো বলো? এই যে দেখো তো,
প্রতিটা ল্যাটিস পয়েন্টে অ্যাটম আছে, তার মানে এটা আমরা তো ফুল একটা কমপ্লিট প্লেন পেলাম না? জি স্যার। Now take a look here. Is it a complete plane? জি স্যার। Now take a look again here. Is it a complete plane? Yes sir. Now take a look again here. Is it a complete plane? Yes sir. Yes sir করতেছো। Roll 5. Thank you Rahan. এই যে এখন now take a look here. Is it a complete plane? Red one. Yes sir. Yes, it's a complete plane. Now again take a look here. Is it a complete plane? জি স্যার। হ্যাঁ সিয়ার, এবার তোমারে ধরি। দেখো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কমপ্লিট প্লেন পেলাম, এতক্ষণ পর্যন্ত যে কমপ্লিট প্লেন গুলো we have taken look, those are just exactly at that point. They are exactly at the lattice point and we can draw a straight line. But when we are moving through this line here, we can see the line is little bit curved. Why? Because the atoms are little bit stressed, right? Yes sir. They're squeezed out. They're stressed in opposite direction. Why it happened? Because if you take a look here, we have an extra plane. We have some extra atoms here. So we got some extra atoms. If you try to squeeze something in the post-back plane, so what will happen? It will squeeze the other atoms in the opposite direction. So it will like intense twist. So that's why the atoms, the lines here, those are here. If you take a look here, the lines here looks a bit curved, stressed in the other direction, stressed out. Yes sir. Stressed out. Okay, so it happens like that. So এই যে এক্সট্রা অ্যাটম গুলো আমরা দেখি, তার মানে কি তার যে লোকেশন থাকা উচিত ছিল যে অন্য একটা লোকেশন, তাহলে সেজন্য সেটা হচ্ছে আমাদের। হ্যাঁ আসিও, দাঁড়াও 1 মিনিট আগে। হ্যাঁ বলো। না মানে স্যার আপনার কথা শোনা যাচ্ছিল না, কিছু নয়েজের কারণে স্যার কথা কাটতেছে প্রচুর। তোমাদেরকে অন করে রাখো মাইক, আমি সবাইকে মিউট করে দিলাম। এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ তোমাদের কয়েকজনের মাইক অন করা ছিল। শোনো, কথা শেষ করেই মাইক অফ করে দেবে, কথা শেষ করে মাইক অফ করে দেবে। আমি তো বারবার তো নাহলে আমাকে করতে আবার প্রত্যেকে মিউট করতে হয়। হ্যাঁ, কথা শেষ করবে, শেষ করে তোমাদের মাইক অফ করে দেবে। তাহলে আমরা এই যে ডিসলোকেশনটা আসলে বেসিক্যালি কি ছিল? স্যার অ্যাটমটা মানে ডিসলোকেটেড হয়ে যাবে, মানে তার যে পজিশনে থাকার কথা ওখানে থাকবে না আর কি, এরকম টাইপ। মনে করো আমি আবার এখানে ড্র করি, এইখানে এই যে 4টা-5টা লেয়ার করলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। ঠিক আছে, এই যে আমাদের দেখো প্রতিটা অ্যাটম তার সুন্দর করে যে যার পজিশনে সুন্দর মতো করে আছে, ঠিক না? কোনো ঝামেলা আছে নাই, প্রত্যেকে তার মতো পজিশনে আছে। এখন কোনো কারণে আমি মনে করো এইখানে আমি 2টা অ্যাটম বসাই দিলাম। 2টা অ্যাটম যদি if you just insert 2 atoms here, what will happen? তাকে তো তোমার জায়গা দিতে হবে, ঠিক না? জায়গা দিতে হলে কি করতে হবে? সে এই পাশে বামে ধাক্কা দিবে, এদিকে ডানে ধাক্কা দিবে, এদিকে he will push these atoms and also he will push those atoms, right? তাহলে কি হবে? এই জায়গার মতো সিচুয়েশনটা হচ্ছে না? এখানে দেখো না অ্যাটম গুলো একটু স্কুইজড হয়ে একটু বামে সরে গেছে, এইখানকার অ্যাটম গুলো একটু ডান দিকে সরে গেছে, তাই না? একটু দুই দিকে সে ধাক্কা দিয়ে নিজেকে জায়গা করে নিয়েছে, ঠিক না? সো এই যে কিছু এক্সট্রা অ্যাটম আসলো, they are located in a wrong position, so that's why they are dislocated. Because they are dislocated, we are calling them dislocation. Okay? Yes, sir. And manipulating with these dislocations is really a great tool to develop new materials, to modify properties. So everything depends on dislocation. আমরা কি পড়েছি? Precipitation hardening পড়েছি না? Roll 26 আমরা precipitation hardening পড়েছি? Yes sir. Precipitation hardening কি হয়? Phase diagram কি বলেছে? যখন আমাদের সলভাস লাইনটাকে আমরা ক্রস করব কুলিং করার সময়, তখনই আমাদের সেকেন্ড ফেজ প্রেসিপিটেট করা শুরু করবে, তাই না?
রোল 26 তাই তো নাকি? আচ্ছা ওর সমস্যা হয়ে গেল মাইকে, তাহলে কাকে বলি? আসিফুর রহমান 28। Yes, sir. আমাদের সলভার্স লাইনটা যখন আমরা ক্রস দ্য সলভার্স লাইন during cooling, so what will happen, we will have some precipitates. Those precipitates are secondary phase. This is not the primary phase, so that's why we call them secondary phases, second phase particles, secondary phases, অন্য কোনো আদার কনস্টিটিউয়েন্টস এরকম করে আমরা বলতে পারি। তো আমরা যখন এটা বললাম, এই যে আমরা বলি কি এগুলো হচ্ছে আমাকে স্ট্রেংথেনিং দেয়, বলি না? সেকেন্ডারি ফেজ গুলো, এই যে প্রেসিপিটেট গুলো আমাদের প্রেসিপিটেশন হার্ডেনিং দেয়। কিভাবে তারা দেয়? স্যার অ্যাকচুয়ালি এটা মানে ঠিকভাবে মনে করতে পারছি না। সমস্যা নাই, আমরা ওইটা হচ্ছে ডিসলোকেশনের সাথে প্রেসিপিটেট গুলোর ইন্টারঅ্যাকশন হয়, সেই ইন্টারঅ্যাকশন থেকে the pinpoint the dislocations, so the dislocations cannot move. If dislocations cannot move, so we'll get more stress, more strain. The material will try to deform, but it's not deforming, so it will exert more stress. If you have more stress, then we will get a higher strength material. That's how we strengthen our material. বুঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। না আমরা বুঝতে পারি না, এটার উপরে পুরো একটা চ্যাপ্টার আছে, আমরা অনেক বুঝবো এরপরে। তো বেসিক্যালি সেটাই, আমরা প্রেসিপিটেট থাকবে, প্রেসিপিটেট গুলোকে আমরা পিন পয়েন্ট বা আমরা ডিসলোকেশন মুভমেন্টকে বাধা দিবে, একই সাথে প্রেসিপিটেট গুলোকে আরেকটা কাজ করে গ্রেন বাউন্ডারিকেও তারা মুভ করতে বাধা দেয়। ওই গ্রেন বাউন্ডারি মুভমেন্টের সাথে আবার আমাদের ডিসলোকেশন সম্পর্ক আছে। দ্যাটস ওয়াই আমরা যাই করি না কেন ডিসলোকেশন, এবং পুরো টার্ম জুড়ে আমার মুখে একটা কথাই বারবার শুনে যাবা, ডিসলোকেশন ডিসলোকেশন ডিসলোকেশন। এবং আরেকটা কথা এখনই বলে রাখি, আমার এই কোর্সের কোশ্চেনের প্যাটার্ন তোমরা সেকশন এ সম্পূর্ণ ডিফারেন্ট। তোমরা যদি কোশ্চেন দেখে থাকো, তোমরা দেখবে আমার কোশ্চেন কিন্তু মুখস্থ করে পারবে না। এবং এটাতে মুখস্থ করার থেকে মুখস্থ করার জিনিস অবশ্যই আছে, কিছু এক্সপ্রেশন আছে, we have to learn, we have to memorize those unfortunately, বাট এখানে তোমাদেরকে বুঝতে হবে। আমার অনেকগুলো কোশ্চেন থাকবে যেগুলোতে না বুঝে অ্যান্সার করতে পারবে না, বুঝলে তুমি 3 পাতা 4 পাতা লিখতে পারবে না, আর যদি মুখস্থ করে থাকো তাহলে তুমি কিন্তু 1 পাতাও লিখতে পারবে না। টার্ম ফাইনালের সময় আমাকে সুন্দর করে গুছিয়ে যদি লজিক্যালি লিখতে না পারো তাহলে কিন্তু মার্কস আসবে না। সেজন্য মুখস্থ করতে হবে না, বুঝতে হবে। আমি হ্যান্ডআউট গুলো দিয়ে দেবো বাই দিস উইকেন্ড, তোমরা এগুলোকে আস্তে আস্তে গুছিয়ে ফেলতে থাকো, ঠিক আছে? তাহলে এখন আসি আমাদের ইন্ট্রোডাকশনে যাই। ইন্ট্রোডাকশন কি? The existence of dislocations was guessed or understood or postulated at least a quarter of century before the experimental techniques were available. মানুষজন আগেকার দিনে, এখন তো আমরা একটু অন্যরকম হয়ে গেছি, আগেকার দিনে মানুষ চিন্তা করতো, they think and then they jump. They think why the material has higher property, why the material deforms its very low values of their actual theoretical strength, why they deform earlier. Then they think, okay, there must be some defect, there must be something inside the material, what it could be. They are then in 1934, there are some debates when actually, but it's actually Orwan, Poliani and Taylor. These two are from England and Orwan from Germany. So in 1934 they postulated, they gave an idea, okay, because the theoretical shear stress is very high in gigapascal, but actually the material is deformed in say in megapascal, like at least 1,000 times lower values than the actual theoretical values. Why it happens? Obviously there is something inside the material, that's what is doing it. So ota ki hote pare? That is they decided that thing must be the dislocations. Then they gave an idea about this dislocation. They gave an idea, okay, there must be some extra atoms in there, and they are moving atom by atom, not by plane by plane. They're moving just a single position, atom by atom, atom by atom. That's why we're having a deformation at very low strength value. তাহলে এখানে তারা কি বললো, তাদের আইডিয়াটা কি ছিল, আমি একটু পরে স্লাইডে যে আমি বলি। তাদের আইডিয়াটা ছিল, ম্যাটেরিয়াল যখন ডিফর্মেশন হয়, ম্যাটেরিয়াল ডিফর্ম হওয়ার সময় এই এক প্লেন থেকে প্লেন বাই প্লেন শিয়ারের মাধ্যমে, নট বাই শিয়ার, they don't deform by shear. If they deform by shear, then it will have that theoretical shear stress. What they happen, they deform step by step, each atom, 1, 2, 3, 4. They're saying atoms are moving
from 1 to 2 position, then 2 to 3 position, then 3 to 4 position, then 4 to 5, and this goes on. So because atoms are moving not in plane, they're moving in just a single atoms, a layer of atoms, they're moving in the, just changing the positions on the next one. 1 to 2, 2 to 3, 3 to 4, 4 to 5, like this way. So when they do it like this, then we don't need much stress. If you want to move the whole plane of atoms, you need much higher stress. If you just want to move only a layer of atoms, then you don't need much stress. So that we can deform, we can move the atoms. Atom movements means deformation. You can move the atoms, you can deform the material with much lower stress. Because if you have some difference in the material, so that you can move your atoms. How you can move your atoms? If you have some extra atoms in your material, then you can move those extra atoms inside the material so that it will behave that material is deforming. আজকে এইটুকুই, আমরা আস্তে আস্তে আরো ডিটেইলসে যাব। হ্যাঁ, তাহলে আমাদের আজকে আমরা একটু ই করি, কাকে জিজ্ঞাসা করি। তারিফ, আমরা ডিসলোকেশন কি বুঝলাম আজকে? ডিসলোকেশন হচ্ছে যে অনেক মানে নতুন একটা প্লেন সৃষ্টি হয়ে যাওয়া, বাইরে থেকে কিছু অ্যাটম ইনক্লুড হয়ে নতুন একটা প্লেনের সৃষ্টি, হাফ প্লেন যেমন দেখছিলাম আমরা। হ্যাঁ, আবার বলো। ডিসলোকেশন হচ্ছে যে কিছু প্লেন হচ্ছে মানে সাজানো অবস্থায় মানে থাকে, তো দেন হচ্ছে মানে নতুন যদি একটা মানে প্লেনের আমরা হচ্ছে হাফ প্লেন টাইপ কিছু পেয়ে যাই, মানে হচ্ছে নতুন কিছু অ্যাটম যদি অ্যাড হয়ে যায়, মানে কিছু অ্যাটম হচ্ছে সরে যায়, বাইরে থেকে আমরা কোন একটা অ্যাটম অ্যাড করলাম, অ্যাড করে তারপরে আমরা সেখানে আমরা তাকে দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিও একটু শেয়ার করতে চাই। ভিডিও একটা শেয়ার করব, একটু ওয়েট করো। আমি জাস্ট একটা শর্ট একটা ভিডিও দেখাতে চাই ডিসলোকেশনের উপরে, একটু দেখো। In this demonstration, we're going to look at plastic deformation of a polycrystalline FCC metal, in this case copper. And in particular, we're going to focus on work hardening. So in this very simple experiment, basically I'm just going to take a copper bar and bend it. So this bar has been annealed, which has caused it to recrystallize, so it's got a low dislocation density. So I'm going to take the bar and I'm going to bend it. And you can see that despite me not being terribly strong, this is quite easy for me to do. But if I try and bend it back again, you can see that it's much more difficult. So to show just how much more difficult it is, I've got a volunteer, someone who's much stronger than me, and he's going to come and give it a go. Thank you. So what actually happened inside the material when I bent it was that I started to create lots and lots of new dislocations, and then these then interact with each other to form tangles and jogs. This in turn makes the dislocations a lot less mobile, and it makes continued plastic deformation much more difficult. So in this simulation, we're going to see a model of plastic strain occurring within a cube of copper. And a cube of copper is about a micron in each dimension, so that's about 1,000 atoms in each direction and 10 to the 9 atoms overall. So in the simulation, we're going to apply a tensile stress horizontally to the sample, so that's perpendicular to the notches. And as the video moves forward, you'll see that plastic strain is occurring. So you can see that the material starts with no dislocations, and as the video starts, you'll see rows of atoms appearing, and these represent the cores of dislocations. And then these cores of dislocations will move around. So for example, if it was a pure edge dislocation, the row of atoms that you see would be the bottom of the extra half plane of atoms. So to start off with, they're going to be created at the notches and then move around. So the video will show a three-dimensional perspective view with the viewpoint changing throughout the video. As soon as the video starts, you'll see lots and lots of dislocations forming and spreading throughout the material. And then these will interact and form tangles and jogs. And you'll see that very soon, actually, most of the dislocations really aren't moving around very much anymore. So the video is going to restart, and we'll zoom in on one of the notches. And you'll see how the dislocations form and spread.
And if we pause the video here, then you can see that actually most of the dislocations aren't single rows of atoms. They actually form these ribbons. And the reason for that is that the dislocations dissociate into partials. So there'll be a leading partial on one side and a trailing partial on the other. This bit in the middle is a stacking fold. And then that's relevant for work hardening because it affects things like cross-slip. ওকে, আমরা এই ভিডিও থেকে কি বুঝলাম? কেউ বলবো কিছু? সিয়ারি বলো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ বলো, কে বলছো? স্যার আচ্ছা ত্রয়ী বলতে আছো, বলো। আচ্ছা সিআর কে একটু অফ করলাম। হ্যাঁ বলো স্যার। ওই মানে ফার্স্টে দেখাচ্ছে যে আমরা জোরে বলতে হবে। প্রথমে দেখালো যে আমরা প্লাস্টিক ডিফর্মেশন একটা করতে পারছি, কিন্তু তারপরে মানে প্লাস্টিক ডিফর্মেশন হওয়ার পরে ডিসলোকেশন যেগুলো ছিল সেগুলো নিজেদের মধ্যে ট্যাঙ্গেলড হয়ে গেছে। এর কারণে ওদের মধ্যে আর প্লাস্টিক ডিফর্মেশন সম্ভব হচ্ছিল না। একবার বেন্ড করে ফেলার পর আমরা সোজা করতে পারছিলাম না, কারণ তখন ডিসলোকেশন ট্যাঙ্গেলড হয়ে আমাদের মুভমেন্টকে বাধা দিচ্ছিল। আর ডিসলোকেশন গুলো হচ্ছে সিঙ্গেল রো অফ অ্যাটমস এর মতো করে ট্যাঙ্গেলড হয় না, কেমন যেন রিবনের মতো করে। পার্টটা ফেলে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। সিয়ার তুমি কি এরকম কিছু বলতে চাচ্ছো? জি স্যার, এটাই বলতেছিলাম। আর স্যার আমার স্যার পিসি তার একটু বাবা হ্যাং করতেছে, তো ওই কারণে একটু ঝামেলা। ঠিক আছে, আমি লিংকটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে এখানে কনভারসেশন উইন্ডোতে আমি এখানে লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ওটা দেখে নিতে পারবে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, বেসিক্যালি এখানে আমাদের যেটা বলা হয়েছে, প্রথমে একটা কপারের ওয়্যার, কপার হচ্ছে কি আমাদের এফসিসি না, সেটাকে তারা হচ্ছে অ্যানিল করছে। অ্যানিল করলে কি হয়, ম্যাটেরিয়ালের ভিতরে আমাদের ওটাকে সফটওয়্যার হয়, তাই না? আমরা এটুকু তো জানি ম্যাটেরিয়াল অ্যানিলিং করলে কি হয়, সফটওয়্যার। মানে বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ ডু দ্য অ্যানিলিং, সো তোমাকে ভিতরে যে ডিসলোকেশন গুলো আছে, ডিসলোকেশনের সংখ্যা কমে যায়, তার ম্যাটেরিয়ালটা তখন সফট হয়, ডাক্টাইল হয়ে যায়। তার জন্য শি কুড বেন্ড ইট। ওকে, তুমি যখনই বেন্ড করেছো তার মানে কি, ওই যে আমাদের yield point bend করেছো মানে কি ডিফর্ম করেছো, শেপ চেঞ্জ করেছো, then that means it deformed it. When it deformed, that means it's beyond yield point. When it goes beyond yield point up to UTS, it is strain hardening or work hardening. That means during that time অনেক বেশি ডিসলোকেশন তোমার জেনারেট হবে, নতুন নতুন প্রচুর ডিসলোকেশন জেনারেট হবে যখনই when you bended it like this. So that means to ম্যাটেরিয়ালের ভিতরে আগে যদি 1 কোটি ডিসলোকেশন থাকে, now we have made like say 10 crore or 100 crore dislocations. So তাহলে কি হচ্ছে, যখন তুমি এটাকে আবার ডিফর্ম করতে যাবা তখন তুমি সহজে পারবে না, বিকজ ইউ হ্যাভ অলরেডি হার্ডেন্ড দ্য ম্যাটেরিয়াল। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো? হার্ডেন ভিতরে ডিসলোকেশনের সংখ্যা অনেক বেড়ে গেছে। ডিসলোকেশন মুভ করতে গেলে কি হবে, একটা ডিসলোকেশন একটা ডিসলোকেশনের সাথে ধাক্কা লেগে তারা এত সহজে মুভ করতে পারবে না। এভাবে করে সে স্ট্রেংথেনিং হয়ে গেল, ওয়ার্ক হার্ডেনিং বা স্ট্রেন হার্ডেনিং, এভাবে করে স্ট্রেংথেনিং করার একটা মেকানিজম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখন হচ্ছে আমাদের ক্লাস শেষ করি, আমাদের রোল কলে যাই। আমাদের একটু